কথায় বলে লোভ বড় ভয়ানক জিনিস। গ্রামের জঙ্গলের ভেতরে একটা গুহায় শয়তানের পূজা করে কিছু মানুষ এক বিশেষ কারণে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। গর্ভবতী একটা ভয়ঙ্কর কালো বিড়ালের সাথে প্রতি রাতে এই মেয়েটাকে রাত কাটাতে হয়। কিছু কাহিনী এমন হয় যে কাহিনী শেষ হওয়ার পরেও মাথার মধ্যে ঘুরতে থাকে। এরকমই একটা সেরা সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস হানি। একটা ঘন জঙ্গল, ভোরবেলার অন্ধকারে দল বেঁধে কয়েকটা লোক একটা গুহার দিকে যাচ্ছে। গুহার ভেতরে এক ভয়ঙ্কর দৃশ্য, বিশাল বড় জীব বের করা কোনো একটা মূর্তি, আর এক মহিলা তান্ত্রিক একটা লোকের মাথায় অনবরত পাথর মেরে রক্ত বের করে চলেছে। সেই মাথা থেকে রক্ত বের করে সেই মূর্তিটাকে দেয় সে, আর সেই মূর্তিটার আরাধনা করে চলেছে এই লোকগুলো। দৃশ্য পাল্টায়, দেখানো হয় এক বুক কাঁপানো দৃশ্য। একটা মহিলা তার রক্ত মাখা পা এবং হাতে একটা বালতি নিয়ে এগিয়ে যাচ্ছে। তার সামনে একটা বাচ্চা মেয়েটার মুখও রক্তে ভর্তি। মহিলাটার মুখেও লেগে আছে রক্ত, আর চোখে মুখে কেমন একটা পৈশাচিক আনন্দ। বাচ্চা মেয়েটা ওই মহিলাকে জিজ্ঞেস করে, মা, আবার কি হানি ফিরে আসবে? দৃশ্য পাল্টায়, সাল 2012। দেখা যায় একটা অফিসের লোকজন আনন্দ নামের একটা লোককে মারছে। অভিযোগ হলো আনন্দের ড্রয়ার থেকে কালো জাদু করার অনেক কিছু পাওয়া গেছে। মার খেয়ে আনন্দ বাড়িতে ফিরে আসে। তার সুন্দর স্ত্রী ললিতা এবং একটা ছোট্ট শিশু যার নাম মীরা। ললিতা আনন্দকে এই অবস্থা কথা জিজ্ঞেস করে। আনন্দ রেগে গিয়ে বলে, সবকিছু হচ্ছে এই বাচ্চাটার জন্য। এই বলে একটা ছবির সামনে বসে এসে অদ্ভুতভাবে কেমন পুজো করতে থাকে। হঠাৎ এই সময় তার জিভ বাইরে বেরিয়ে আসে, চোখগুলো বড় বড় হয়ে যায়, ঠিক জঙ্গলের সেই মূর্তিটার মতো। দৃশ্য আবার পাল্টায়, 2019 সাল। এখন মীরা অনেক বড় হয়ে গেছে। আনন্দকে দেখা যায় সে কড়ি নিয়ে কি যেন করছে, মনে মনে মন্ত্র পড়ছে। আনন্দ কালো জাদু নিয়ে মেতে থাকতো, সেই জন্য তার উপার্জন সেরকম একটা হতো না, এবং এটা নিয়ে ললিতা এবং আনন্দের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো মাঝে মাঝে। সেদিনও এমন একটা ঝগড়া হচ্ছিল। বাড়ির বাইরের লোক জড়ো হয়। আশেপাশের পাড়ার প্রতিবেশীরা হুমকি দিয়ে যায়, কারণ তারা জানতো আনন্দ কালো জাদু করে। তারা বলে, এই বাড়ি যদি ওরা না ছাড়ে, এই পাড়া থেকে যদি ওরা না বের হয়, আমরা কিন্তু এই বাড়িটা আগুনে জ্বালিয়ে দেব। বাড়ির মালিক আনন্দকে চলে যেতে বলে। আনন্দরা রাতারাতি সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা একটা গ্রামে একটা বাড়িতে ভাড়া নেয়। তারা থাকতো নিচতলায় এবং ওপরতলায় আরেকটা পরিবার থাকতো। ললিতা রাতের বেলা যখন তার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিল, একটা লোক আনন্দের সঙ্গে দেখা করতে আসে। লোকটার নাম সারংপানি। লোকটা আনন্দকে বলে, আমি সবকিছুর ব্যবস্থা করেছি, শুধু আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। দেখা যায় তারা দুজনে খালি গায়ে আবার আগের মতো জিভ বের করে চোখ বড় বড় করে মন্ত্র পড়তে থাকে। ললিতা দূর থেকে সবকিছু দেখতে থাকে। ললিতা বুঝতে পারে না যে আনন্দ কি করছে এসব। সে ভয়ে কাঁদতে থাকে। ললিতা আনন্দকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আনন্দ ললিতাকে মারতে শুরু করে। মীরা কাঁদছিল তার মাকে মার খেতে দেখে। এরই মধ্যে তাদের বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। আনন্দ দরজা খুলে দেখে ও ওপরতলায় থাকা পরিবারটা তাদের চিৎকার শুনে ছুটে এসেছে। তারা মীরাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারা বলে, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি চলছে, তোমাদের মেয়েটা আমাদের সাথে থাকুক। পরদিন মীরা খুব কষ্ট পেয়ে ললিতাকে বলে, মা, তুমি আর বাবা এভাবে ঝগড়া করো না, আমার খুব ভয় লাগে। আর যদি তোমরা ঝগড়া করো তাহলে আন্টিদের বাড়িতে আমাকে ঘুমোতে পাঠিও না। কাল যখন আমি ঘুমোতে গেছিলাম আন্টিদের বাড়িতে, ওই বুড়ো লোকটা আমার গায়ে রাতের বেলায় হাত দিচ্ছিল এবং আমার সাথে এমন কিছু করেছে যেটা আমার ভালো লাগছিল না। ললিতা তার মেয়ের কথা শুনে চিন্তায় পড়ে যায়। রাতের বেলায় ললিতা যখন আনন্দের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চায়, আনন্দ বলে, চিন্তা করো না, আমি যা করছি আমার, তোমার আর মীরার ভবিষ্যতের জন্য। আমরা অনেক বড় লোক হয়ে যাব, প্রচুর টাকা আসবে, আমাদের দিন পাল্টে যাবে। কিন্তু এই জন্য আমি যা যা বলবো আজ এখন থেকে তোমাকে সব কিছু করতে হবে, এবং তোমার মেয়েকেও অনেক কিছু করতে হবে। তার কথাগুলো কেমন যেন ভয়ানক শোনাচ্ছিল, কিন্তু ললিতা পরিবারের শান্তি এবং মেয়ের ভবিষ্যতের জন্য সব কিছু করতে রাজি। আনন্দ বলে, আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, তুমি আর মীরা কয়েকদিনের জন্য ঘুরতে বেরিয়ে যাও। ললিতা এবং মীরা একটা আশ্রমে চলে আসে থাকতে। ওদিকে দেখা যায় রাতের অন্ধকারে ঘন জঙ্গলে সারাংপানি এবং আনন্দ একটা লোকের সঙ্গে দেখা করে। তারা তিনজনে আবার একই রকম জিনিস করছিল, জিভ বের করে চোখ বড় বড়। মনে হচ্ছিল তারা কোনো এক শয়তান দেবতাকে সম্মান জানাচ্ছে। এদিকে ললিতা আর মীরা আশ্রমে দিন গুনছিল যে কবে আনন্দ ফিরে আসে। আশ্রমে একটা লোকের সঙ্গে মীরার বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। মীরা লোকটাকে কাকু বলে ডাকত। বেশ কিছুদিন কেটে যায়। আনন্দ সেই আশ্রমে তার স্ত্রী এবং মেয়েকে নিতে এসেছে।
আনন্দ ললিতাকে বলে, সারাংপানি আমাদের জন্য একটা বিশাল বড় বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, চিন্তা করো না, ওটাই আমাদের বাড়ি হবে, আমরা অনেক খুশি থাকব। দেখা যায় আনন্দ তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসে যার আশেপাশে বাড়ি ঘর জনবসতি তেমন একটা নেই। চারদিকে পুরনো আমলের বারান্দা, মেঝে উঠোন। সেখানে এক রহস্যময় মহিলাকে দেখানো হয় যার নাম রমনা। রমনা বাক্স থেকে কাপড় দিয়ে পেঁচানো একটা সাদা পুতুল আনন্দ এবং সারংপানির হাতে এনে দেয়। সারংপানি আনন্দকে বলে, প্রথমে এটা দিয়ে প্র্যাকটিস করো আর মীরাকে তৈরি করো। কিসের প্র্যাকটিসের কথা বলছে আর মীরাকে নিয়ে কি করতে চলেছে ওরা? এই বলে সারংপানি সেখান থেকে চলে যায়। ললিতার এসব দেখে একদমই ভালো লাগছিল না। ললিতা বলে, আমার মেয়েকে নিয়ে আমি কিছুই করতে দেব না। আনন্দ বলে, বিশ্বাস করো, আমাদের মেয়ের কিচ্ছু হবে না। আসলে আমরা যে দেবতার পুজো করি সেই পুজোটা করার জন্য এমন একটা মেয়েকে লাগবে যে মেয়ের এখনো মাসিক শুরু হয়নি। ললিতা মানতে না চাইলে আনন্দ ললিতাকে একটা টাকার বান্ডিল এনে দেখায় আর বলে, এই দেবতার পুজো করলে আমাদের অবস্থা পাল্টে যাবে, মীরার ভবিষ্যৎ পাল্টে যাবে। ললিতা মীরার ভবিষ্যতের কথা ভেবে এবারও চুপ হয়ে যায়। পরের দিন সকালবেলা ললিতা মীরাকে বলে, তোমার বাবা যেরকম যেরকম বলবে তুমি সেরকমই করবে। আনন্দ এবং সারংপানি মীরাকে নিয়ে বেরিয়ে পড়ে। অনেক দূরের কোনো একটা অজানা রাস্তা দিয়ে তারা যেতে থাকে। রাত নেমে আসে, আবার সেই ঘন জঙ্গল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আনন্দ এবং সারংপানি মীরাকে একটা লোকের কাছে নিয়ে আসে। সেই লোকটা মীরাকে একটা বস্তা হাতে ধরতে দেয়, কিন্তু বস্তার ভেতরে কি যেন একটা নড়ছে। বস্তাটা নিতে মীরা ভয় পায়। ভয়ে ভয়ে মীরা সেই বস্তাটা হাতে নেয় এবং সেটাকে বাড়িতে নিয়ে আসে। অবাক করার মতো ব্যাপার, বস্তা খুলে দেখা যায় একটা কালো বিড়াল। বিড়ালটা কেমন যেন অশুভ সুরে চিৎকার করছিল এবং দেখা যায় ওই বাড়ির একটা ঘরকে সাউন্ড প্রুফ করা হচ্ছে। এক ধরনের ফোম পাওয়া যায় বিশেষ ধরনের, যেটা ওয়ালে লাগিয়ে দিলে রুমটা সাউন্ড প্রুফ হয়ে যায়। আমি যে রুমে রেকর্ড করছি এই রুমটাও একইভাবে সাউন্ড প্রুফ করা আছে। কিন্তু প্রশ্ন হলো, রুমটাকে সাউন্ড প্রুফ কেন করা হচ্ছে সেটা কিছুক্ষণ পরে বোঝা যাবে। ওই ঘরের মধ্যে কালো বিড়াল এবং মীরাকে বন্ধ করে দেওয়া হয়। আজ থেকে মীরাকে সেই বিড়ালটার সাথেই রাতের বেলায় ঘুমোতে হবে। রামনা প্রতিদিন সেই ঘরে গিয়ে বিড়াল এবং মীরাকে খাবার দিয়ে আসতো। এছাড়া ওই রুমের মধ্যে কেউ আসতো না। রামনা এবং আনন্দকে দেখা যায় মীরাকে সেই কাপড়ে বাঁধা পুতুলটার গলায় দড়ি বাঁধা শেখাচ্ছিল। মীরা রাতের বেলায় ওই ভয়ঙ্কর বিড়ালটার সাথে থাকতে খুব ভয় লাগে। মীরা তার মাকে জানালা দিয়ে দেখতে থাকে। হঠাৎই এর মধ্যে একদিন রাত্রেবেলায় বিড়ালটা চিৎকার আনন্দ শুনতে পায়। বাইরে জোরে জোরে বৃষ্টি পড়ছে। আনন্দ তাড়াতাড়ি করে সেই ঘরের মধ্যে যায় এবং দেখে বিড়ালটা ছটফট করছে। আনন্দ সেই ঘরের ছাদে একটা দড়ি বেঁধে দিয়ে বাইরে চলে আসে এবং সারাংপানিকে ডাকে আর বলে, তাড়াতাড়ি ওঠো, সময় চলে এসেছে, এই সময় আর আসবে না। আনন্দ যেভাবে যেভাবে মীরাকে বলে, মীরা ঠিক সেইভাবে বিড়ালটার গলায় দড়ি বেঁধে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। রমনাকে দেখা যায় জিভ বের করে এসে একইভাবে পুজো করতে থাকে আর আনন্দ জানালা দিয়ে দড়িটাকে টানে। বিড়ালটা ওপরে উঠে যায়। তার গলায় বাঁধা দড়িটার জন্য সে ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর দরজা খুললে দেখা যায় অদ্ভুত দৃশ্য। বিড়ালটার পেট থেকে পরপর 4টা বাচ্চা বের হয়ে মেঝেতে পড়ে আছে, তার সাথে রক্ত। তার মানে বিড়ালটা গর্ভবতী ছিল এবং কালো বিড়ালটাকে দেখা যায় সেটা মারা গেছে। আনন্দে তাকে মেরেছে ফাঁসি দিয়ে। ললিতা এসব দেখে অজ্ঞান হয়ে যায়। এরকম অদ্ভুত আর ভয়ানক দৃশ্য সে কখনো দেখবে কল্পনাও করেনি। আনন্দ তাকে একটা ঘরে শুইয়ে দেয়। ললিতার পুরো শরীর কাঁপতে থাকে এবং মুখ থেকে সাদা ফেনা বেরোতে থাকে। রামনা মীরাকে ঘরটাতে নিয়ে আসে। বিড়ালের পেট থেকে যখন বাচ্চা বেরোচ্ছিল তখন তার গর্ভের যে জল মাটিতে পড়েছিল সেই জলটা মীরার হাত দিয়ে তুলিয়ে একটা পাত্রের মধ্যে ভরে সারাংপানিকে দেয় সে, আর সেটা নিয়ে সারাংপানি পুজোয় বসে। আর মীরা ওপরে সেই মরা বিড়ালটার দিকে তাকিয়ে থাকে। কিন্তু হঠাৎ সেই মরা বিড়ালটা মীরার দিকে গোল গোল চোখ করে কেমন অদ্ভুত দৃশ্যে চিৎকার করে ওঠে। মীরা চমকে ওঠে, ভয় পেয়ে যায়। পরের দিন সকালবেলায় দুজন বিদেশিকে দেখানো হয়। তারা সারাংপানির কাস্টমার। তবে সারাংপানির কাছ থেকে তারা কি কিনতে এসেছে সেটা একটু পরে জানা যাবে। ললিতা খুব অসুস্থ হয়ে পড়েছে ওদিকে। মীরা তার মাকে এই অবস্থায় দেখে কান্না করতে থাকে। রমনাকে দেখা যায় এক ধরনের বিশেষ মাশরুমের শরবত সে ললিতার জন্য তৈরি করছিল। আর আনন্দকে দেখা যায় রমনা শরীরটার দিকে এসে অশ্লীল নজরে তাকাচ্ছিল। রমনা সেই শরবতটা ললিতাকে খাইয়ে মীরাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর একটা মহিলা ডাক্তার আসে, ললিতাকে একটা ইঞ্জেকশন দেয়। ললিতা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল এবং ঘুমিয়ে পড়ে। ডাক্তারটা যাওয়ার সাথে সাথে ললিতা কেমন যেন অদ্ভুতভাবে নড়ে ওঠে এবং ছটফট করতে থাকে। দেখে মনে হচ্ছিল তার ভেতরে
কোনো এক শয়তান প্রবেশ করেছে। এরপর দেখা যায় মীরা তার মায়ের সঙ্গে দেখা করতে গেলে রমনা তার মায়ের সঙ্গে দেখা করতে দেয় না। রমনা বলে, তোমার মা অসুস্থ, এই বলে দরজাটা বন্ধ করে তালা লাগিয়ে দেয় বাইরে থেকে। মীরা মন খারাপ করে তার ঘরে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে একটা বিড়ালের ডাক শুনতে পায়। চমকে উঠে বসে। মীরা দেখতে পায় বাইরের দরজাটা থেকে একটা বিড়ালের মতো দেখতে মেয়ে তার দিকে এগিয়ে আসছে, এবং অদ্ভুত ব্যাপার হলো বিড়ালের মতো দেখতে সেই মেয়েটাকে একদম মীরার মতো দেখতে। মীরা চমকে ওঠে, জিজ্ঞেস করে, কে তুমি? আমার কোনো নাম নেই, কিন্তু আমি তোমার বোন। মীরা বলে, কিন্তু তোমার কোনো নাম নেই কেন? সে বলে, আমার কেউ নাম দেয়নি কখনো। মীরা বলে, ঠিক আছে, আমার মা ছোটবেলায় আমাকে হানি বলে ডাকতো, আজ থেকে তোমার নাম হানি। হানি বলে, তুমি কি তোমার মায়ের সাথে দেখা করতে চাও? আমি জানি তোমার মায়ের ঘরের চাবিটা কোথায় রাখা আছে। তারা দুজনে বাইরে থেকে বেরিয়ে আসে, আর দেখা যায় একটা ঘরে আনন্দ আর রমানা সেই সব কাজ করছিল যেগুলো আমি আজ অবধি করিনি। মীরা তার মাকে দরজার ফাঁক দিয়ে দেখে। দেখা যায় তার মা কেমন যেন দেওয়ালের সঙ্গে কথা বলছে একা একা, এবং কি অদ্ভুতভাবে আওয়াজ করছে। মীরা এতটাই ভয় পেয়ে যায়, মায়ের সঙ্গে দেখা না করেই সেখান থেকে চলে যায়। দেখা যায় সেই ডাক্তার মহিলাটা মীরার কাছেও আসে। মীরা শরীর থেকে রক্ত নিয়ে চলে যায়। মীরা তার বাবাকে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে, বাবা, আমি এখানে একা থাকতে চাই না, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আনন্দ সেখান থেকে উঠে যায়। তখনই সেই বিড়ালের মতো দেখতে মেয়েটা আসে আবার, মানে হানি। এখানে অবাক ব্যাপার হলো, হানিকে শুধুমাত্র মীরাই দেখতে পায়, অন্য কেউ দেখতে পায় না। ওদিকে দেখা যায় আনন্দ কোত্থেকে আবার একটা বিড়াল ধরে এনেছে। আবারও শুরু হয় সে একইভাবে শয়তানের আরাধনা করা, এবং মীরাকে সেই বিড়ালটার কাছে আবার ঘুমোতে দেওয়া হয়। হানি মীরাকে বলে, এই বিড়ালটা মারা যাওয়ার পর তোমার বাবা আবার একটা বিড়াল নিয়ে আসবে। এরা কখনোই থামবে না, কারণ এরা যা করছে তা ভয়ানক কিছু। ললিতা এবং মীরার উপরে আনন্দের অত্যাচার চলতেই থাকে। এদিকে সেই মহিলা ডাক্তারটাকে দেখানো হয়। আসলে সে কোনো ডাক্তার নয়, সে একটা হেলথ ক্যাম্প চালায়, আর আনন্দ আর সারংপানি তাকে টাকা দিয়ে এসব করাচ্ছে। ললিতাকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা খুব বিষাক্ত, যাতে ললিতা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, তার মেয়ে বা অন্য কারো কাছে সাহায্য না চাইতে পারে। এরপর হঠাৎই একদিন দেখা যায় আশ্রমের সেই লোকটা ললিতাদের খোঁজে আসে, কিন্তু সে ওই বাড়িটাতে যায় যে বাড়িতে আনন্দরা আগে থাকত। লোকটা সেখানে আনন্দের না পেয়ে হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। দৃশ্য পাল্টায়। আনন্দ এবং সারাংবাণীকে দেখা যায় তারা একটা লোকের সঙ্গে দেখা করে, এবং এই লোকটাকে বলে, বেড়ালের গর্ভের জলটা তৈরি আছে, এই জলটা নিলে আপনি পৃথিবীর অন্যতম একজন হয়ে উঠতে পারবেন। এই জলটা এবং ওই বিড়ালের মৃতদেহগুলো মাটিতে পুঁতে দিতে হবে, এবং তারপর মরুভূমিতে পাওয়া ক্যাকটাস গাছ লাগিয়ে দিতে হবে ওই জলটার উপরে। ক্যাকটাস গাছের সংখ্যা যত বাড়তে থাকবে, আপনার বাড়ির ধন সম্পত্তিও বাড়তে থাকবে। এই জলটা কালো জাদুর ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার। সেই জলটা সারাংপানির লোকটাকে দেয়, আর সেই লোকটা একটা মোটা টাকা দেয়। অর্থাৎ তারা এভাবেই ব্যবসা করছিল, বিড়ালের গর্ভের জল দিয়ে। বিড়ালের গর্ভের জল নেওয়ার জন্য সারাংপানির কাছ থেকে দেশ বিদেশ থেকে অনেক লোক আসত, এর আগেও দেখা গেছিল। এবং এইভাবেই একটা গোপন সংস্থা তাদের কালো জাদু চালিয়ে থাকে। ঠিক যেমনটা জঙ্গলে গুহার মধ্যে দেখা গেছিল, সেখানেও প্রচুর মানুষ ছিল। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। আনন্দ এখন অনেকটাই বড় লোক। মীরাকে দেখানো হয়, মীরার চোখ মুখ কেমন যেন কালো হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল মীরা দিন দিন পিশাচে পরিণত হচ্ছে। আনন্দ বাড়ির বাইরে গেছে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। রামনা দরজা খোলে এবং কিছু একটা দেখে অবাক হয়ে যায়। দৃশ্য পাল্টায়। আনন্দ এবং সারাংপানি বাড়িতে ফিরে আসে। তারা কিছুদিনের জন্য বাইরে গেছিল। বাড়িতে ফিরে তারা রামনাকে গোটা বাড়ি জুড়ে খুঁজতে থাকে, কিন্তু অবাক ব্যাপার, রামনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। রামনা নিখোঁজ। কোথায় গেল সে রাতারাতি? ঠিক সেই সময় সেই বাড়িটাতে আবার কলিং বেল বেজে ওঠে। আনন্দ এবং সারাংপানি দরজা খুলে দেখে একটা বুড়ো একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে এসেছে। সেই ছোট্ট বাচ্চা মেয়েটাকে তারা সেই জঙ্গলটার ওই গোপন গুহাটাতে নিয়ে যায়, যেখানে মহিলা তান্ত্রিকটা ছিল। তার মানে বাচ্চাটাকেও তারা মীরার মতো তাদের কালো জাদুতে ব্যবহার করবে। এই ফাঁকে দেখা যায় হানি মীরাকে গিয়ে বলে, তোমার মার সাথে দেখা করবে? আমি জানি কিভাবে তোমার মার সাথে দেখা করতে হবে। হানি মীরার মায়ের সাথে মীরাকে দেখা করতে ঘরটাতে নিয়ে যায়। ললিতার অবস্থা খুব খারাপ, একা একাই কথা বলছিল। মীরা যখন তাকে মা বলে ডাকে, সে কেঁদে ফেলে, বাস্তবে ফিরে আসে। ললিতা তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অনেকদিন পর আজ নিজের মেয়েকে দেখতে পাচ্ছে। পাশ থেকে হানি বলে ওঠে, তোমার বাবাকে না সরালে এই সব থামবে না।
মীরাকে একা একা কথা বলতে দেখে তার মা জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিস? মীরা বলে, মা, আমি হানির সাথে কথা বলছি। তুমি জানো, ওকে দেখতে একদম আমার মতো। প্রথম বিড়ালটা যখন মারা গেল তখন আমি হানিকে দেখতে পাই। লীলার মা ললিতা বুঝতে পারে যে মীরা হ্যালোসিনেট বা কল্পনা করছে কোনো একটা চরিত্রকে। মীরা তার মাকে বলে, মা, আমার ওই বিড়ালটার সাথে থাকতে একদম ভালো লাগে না। এই হানির সাথে থাকতেও আমার ভালো লাগে না। আমি আবার স্কুলে যেতে চাই। আমাকে এখান থেকে নিয়ে চলো। বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা এখান থেকে মুক্তি পাবো না। কিছুক্ষণ পর দেখা যায় ওই মেয়েটাকে নিয়ে আনন্দ বাড়ি ফিরে আসে, আর সেই ঘরটাতে বিড়ালের সাথে তাকেও থাকতে দেয়। মীরাকে দেখা যায় মীরা একটা ওষুধ নিয়ে তার বাবা সোডার বোতলের মধ্যে মিশিয়ে দেয়। যখন আনন্দ তার মদের বোতল এবং সোডা নিয়ে বসে, সেটা খাওয়ার পর সে নেশার ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর হানি আর মীরা মিলে ললিতার ঘরের দরজাটা খুলে দেয়। ললিতা সেখান থেকে বেরিয়ে আসে এবং আনন্দের গায়ে একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়, যে ইঞ্জেকশনটা ললিতাকে দেওয়া হতো। ললিতা আনন্দকে বাড়িতে যেখানে কালো জাদুর পুজো করা হতো সেখানে নিয়ে যায় এবং সেখানে থাকা একটা শঙ্খ দিয়ে আনন্দের চোখে মুখে মারতে থাকে। মা এবং মেয়ের ওপরে ছিটকে ছিটকে রক্ত পড়তে থাকে। ললিতা মীরাকে জিজ্ঞেস করে, কিরে, বাবার রক্ত দেখে ভয় পাচ্ছিস? মীরা বলে, না মা, আমি আর ভয় পাই না। এরপর ললিতা এবং মীরা দুজনে মিলে আনন্দের মৃতদেহটাকে টানতে টানতে নিয়ে যায়, সরিয়ে ফেলে। ললিতা একটা বালতিতে জল আনে এবং সেখানে চোখে মুখের থেকে যে মাংসখণ্ডগুলো পড়েছিল আনন্দের, সেখানে ওগুলো তুলতে থাকে এবং রক্ত পরিষ্কার করতে থাকে। এই দৃশ্যটাই মুভির প্রথমে দেখানো হয়েছিল। ললিতা নিজেই কেমন একটা স্বরে বলতে থাকে, আমি আজ সব শেষ করে দিয়েছি, সব। পরদিন সকালে বাড়িতে পুলিশ আসে। বাড়ির পেছনে মাটি খুঁড়ে অনেকগুলো মরা বেড়ালের কঙ্কাল পাওয়া যায়। সারঙ্গবাণীকে পুলিশ গ্রেপ্তার করে আর ললিতাকে সেখান থেকে একটা হোমে নিয়ে যাওয়া হয়। তাকে একটা স্ট্রেচারে শুয়ে রাখা হয় এবং সেই বাড়িতে হয়ে যাওয়া ঘটনাগুলো ললিতাকে জিজ্ঞেস করা হয়। ললিতা একের পর এক বলতে থাকে, অনেক ভালোবেসে বাড়ির মতো ওকে বিয়ে করেছিলাম, ছোট পরিবারে ভালোই ছিলাম, কিন্তু তারপর এক সময় কালো জাদুর অত্যাচার শুরু হয়। প্রথমে ভেবেছিলাম আমার আর আমার মেয়ের ভালোর জন্যই হয়তো করছে এগুলো। তারপর দেখলাম যত দিন যাচ্ছিল মানুষটা কেমন পশুর মতো হয়ে উঠল। আনন্দ কোনো সাধারণ মানুষ ছিল না, সে মানুষের বেশে একটা শয়তান ছিল। ললিতাকে জিজ্ঞেস করা হয়, রামনা কোথায়? রমনার সঙ্গে কি হয়েছে? আগের একটা দৃশ্য দেখানো হয় যে সেদিন কলিং বেল বাজার পর রামনা যখন দরজা খোলে তখন রমনা আশ্রমের সেই লোকটাকে দেখতে পায়, যে ললিতা এবং মীরার খোঁজে সেখানে এসে পৌঁছেছিল। লোকটা রমনাকে বলে, ললিতা আমার বোন হয়, আমি আমার বোনের সঙ্গে দেখা করতে পারি? রমনা বলে, ললিতা এখন অসুস্থ, তার সাথে দেখা করা যাবে না। এই শুনে আশ্রমের লোকটা চলে যেতে চাইলে বাড়ির ভেতরে মীরাকে দেখতে পায়। মীরাকে দেখতে কেমন একটা হয়ে গেছিল, তাই সে মীরার কাছে যায়। মীরার এই অবস্থা দেখে তার সন্দেহ হয়। সে রমনাকে বলে, ললিতার সঙ্গে দেখা না করে তো আমি যাব না। রমনা বাধ্য হয়ে ললিতার কাছে যায়। ললিতা বিছানায় শুয়েছিল, তার পা শিকল দিয়ে বাঁধা। রমনা ললিতাকে বলে, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে আর সে কিছুতেই যেতে চাইছে না, কিন্তু ললিতার সঙ্গে যদি লোকটার কথা বলতে দেওয়া হয় তাহলে রমনা এবং এখানে যা হচ্ছে সবকিছু বাইরের লোক জেনে যাবে। তাই রমনা ললিতাকে বেহোশ করার জন্য একটা ইঞ্জেকশন দেয় এবং তার পায়ের শিকলটা খুলে দেয়, যাতে লোকটা ঘরে ঢোকার পর লোকটার কোনো সন্দেহ না হয়। লোকটাকে সে বলবে যে ললিতা ঘুমোচ্ছে, কিন্তু শিকলটা খুলে ফেলার সাথে সাথে ললিতা উঠে বসে এবং রমনার নাক মুখ চিপে ধরে ইঞ্জেকশনটা ললিতা রমনার শরীরেই ফুটিয়ে দেয়। রমনার গলায় শিকলটা পেঁচিয়ে তাকে মেরে ফেলে। দৃশ্য বর্তমানে ফিরে আসে। পুলিশ আশ্রমে সেই লোকটার কাছে পৌঁছে যায়। সেই লোকটা তার বয়ানে বলে, ললিতা আর মীরাকে বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই রমনাকে মারার পর বাড়ির পেছনের দিকে আমরা ওর মৃতদেহটাকে পুঁতে দিয়েছি। পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সবার কথা তো হলো, কিন্তু মীরা কোথায়? ললিতাকে মীরার কথা জিজ্ঞেস করলে ললিতা কেমন একটা হয়ে যায়। সে বলে, আমার মেয়েটাকে তো আমি শুরু থেকে কিছুই দিতে পারিনি। মেয়েটার সঙ্গে যখন ওর বাবা এইভাবে অত্যাচার করত, প্রতিদিন কষ্ট পেতাম। ওই ঘরটা থেকে মেয়েটার চিৎকার শুনতাম। মেয়েটা কাঁদতে কাঁদতে মা মা বলে চিৎকার করত। আমি কিছুই করতে পারতাম না। তাই যেদিন সুযোগ পেলাম আমি আমার মেয়েকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি যেখানে আর কেউ ওকে বিরক্ত করবে না। আমার মেয়ের চোখ থেকে আর জল পড়বে না, ও আর কাঁদবে না, ওকে আর কষ্ট সহ্য করতে হবে না। তার এই কথাবার্তা শুনে বুঝে যায় সবাই ললিতা মীরাকেও মেরে ফেলেছে। একটা মা কোন অবস্থায় এলে, কোন মানসিক অবস্থায় এলে নিজের মেয়েকে মেরে ফেলতে বাধ্য হয়। পুলিশ বাড়ির পেছনে মাটি খোঁড়ে এবং মীরার লাশটা দেখতে পায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, সবকিছু ঠিকঠাক হয়ে গেল যখন সে তার স্বামীকে মেরে ফেলল ললিতা, তারপরেও সে তার মেয়েকে মেরে ফেলল কেন? এখানে দুটো থিওরি আছে। নাম্বার 1,
যেটা ললিতা নিজের মুখে বলেছে যে তার মেয়ে এতটা শক পেয়েছে, এত কষ্ট পেয়েছে, সে আর নিজের মেয়েকে কষ্ট দিতে চায়নি। সে হয়তো এটা বুঝতে পেরেছিল যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে যদি ছোট বয়সেই এতটা মানসিকভাবে চাপ পায় তাহলে সেই মেয়েটার জীবন, আগামী ভবিষ্যৎ এমনিতেই নষ্ট হয়ে গেছে। মীরা ভবিষ্যতে কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। মানসিকভাবে সে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এবং যাতে আগামী ভবিষ্যৎ জীবনে মীরা এই মানসিক কষ্ট সহ্য করে না বেঁচে থাকতে হয়, সেজন্য সে মীরাকে মেরে ফেলেছে। এটা থিওরি নম্বর 1। এবার থিওরি নম্বর 2তে আসি। অনেকগুলো দৃশ্যে দেখানো হয়েছে ললিতা একা একা বকবক করছে, ললিতা কখনো হাসছে, কখনো কাঁদছে। ললিতাকে প্রতিদিন ইঞ্জেকশন দিতে দিতে এবং তার উপরে যে মানসিক অত্যাচার করা হচ্ছিল সেটা, এবং তার শরীরে প্রতিদিন যে বিষ ঢোকানো হচ্ছিল এবং একই সাথে যে কালো জাদু করা হচ্ছিল, সেগুলোর প্রভাবে ললিতার মানসিক সন্তুলন বিগড়ে গেছে। সে তার স্বামীর থেকে বদলা তো নেয়, কিন্তু তার মানসিক সন্তুলন এতটাই বিগড়ে গেছিল যে সে নিজের মেয়েকেও মেরে ফেলে, মেরে মাটি চাপা দিয়ে দেয়। তো এই দুটো থিওরি আমি খুঁজে বের করেছি। দুটোর মধ্যে কোনটা ঠিক বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, কথা হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে বলছি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন বিড়াল টেরাল জঙ্গল থেকে ধরে নিয়ে আসো আর দুধ টুধ খাওয়াও।